সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা শেখ দিন মোহাম্মদের লেখা পঞ্চম এবং ষষ্ঠ চিঠি দুটো পড়েছি। আমরা বেশ আগেই জানতে পেরেছি যে শেখ দিন মোহাম্মদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং সেজন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো, ক্যাম্প করতে হতো। তো সেসব অভিজ্ঞতায় তিনি এই অন্তত প্রথম দিকের যে চিঠিগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। সেরকমই আরেকটি অভিজ্ঞতার কথা তিনি বলেছেন সপ্তম চিঠিতে, যেটি হচ্ছে মুঙ্গেরের পথে যাত্রা। আজকে আমরা এটাই পড়ব, এই সপ্তম চিঠিটাই আমরা আজকে ন্যারেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি 7, মুঙ্গেরের পথে যাত্রা। ফুলবাড়ি থেকে রওনা দেওয়ার 15 দিন পর আমরা গঙ্গা নদীর তীরে কর্মনাশায় পৌঁছালাম। আমাদের আগমন টের পেয়ে মারাঠারা পালিয়ে গেল। কর্মনাশা বিস্তীর্ণ একটা সমভূমি, যার পাশ দিয়ে বয়ে যাওয়া একটা নদী গঙ্গায় মিশেছে। আমরা এখানে আসার পর নিস্তরঙ্গ জীবন উপভোগ করতে লাগলাম। আশপাশের চমৎকার গ্রামগুলোর আনন্দময় পরিবেশে ভালো সময় কাটতে লাগলো। কয়েক মাস এখানে কাটানোর পর কর্নেল মর্গান এবং গডার্ডের কাছ থেকে মুঙ্গেরের দিকে মার্চ করার আদেশ পেলাম। অতপর 1771 সালের মধ্যভাগে রাত 1টা থেকে 2টার মধ্যে বেকার, স্কট, বেজনার্ড এবং আর্টিলারি কোয়ার্টার মাস্টার যাত্রা শুরু করলেন সামরিক সাজ সরঞ্জাম নিয়ে। 1 মাস পথ চলার পর আমরা মুঙ্গেরের 30 মাইলের মধ্যে পৌঁছে গেলাম। সেখানে গঙ্গা নদীর মাঝে একটা দ্বীপে পাথরের ওপর তৈরি ছোট একটা প্রাচীন আমলের বাড়ি আমাদের দৃষ্টি আকর্ষণ করল। সন্ধ্যার দিকে ওটার কাছাকাছি একটি জায়গায় আমরা যাত্রা বিরতি করলাম। পরদিন মিস্টার বেকার, মিস্টার বেজনার্ড এবং অন্যান্য সাহেবরা দল বেঁধে শিকার করতে বের হলেন। আমিও তাদের সঙ্গে গেলাম। দুপুরের দিকে শিকার থেকে ফেরার পর আমরা নদীর দিকে ঘোড়া ছোটালাম। নদী পার হয়ে দ্বীপের মধ্যে অবস্থিত সেই প্রাচীন বাড়িটাকে কাছ থেকে দেখার ইচ্ছে। ঘোড়াগুলো চাকরদের হাতে দিয়ে আমরা একটা জেলে নৌকো নিয়ে ওই দ্বীপে গেলাম। তারপর আমরা সেই বাড়ির কাছ থেকে দেখার জন্য এগিয়ে গেলাম। বাড়িটা বহু বছর ধরে একজন সন্ন্যাসী বা ফকিরের আশ্রম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বাড়িটা সবার কৌতূহলের অংশ বলে অনেক লোক এখানে নিয়মিত যাতায়াত করে। আমাদের দেখে ফকির বাবাজি বেরিয়ে এলেন বাড়ির ভেতর থেকে। তার পরনে থাকা জাফরানি রঙের মসলিনের লম্বা জোব্বা পায়ের গিরা পর্যন্ত বিস্তৃত। লম্বা দাড়িতে তার বুক অবধি ঢেকে গেছে। মাথার সাদা চুল কাঁধ ছাড়িয়ে নিচে নেমে গেছে, কিন্তু তার সুগঠিত শরীর এবং হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছে বয়স তাকে কাবু করতে পারেনি। তিনি আমাদের দেখে সন্তুষ্ট চিত্তে এগিয়ে এলেন এবং বললেন যে তার সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত আছেন। তিনি যখন আমাদের সাথে কথা বলছিলেন তখন তার দৃষ্টি প্রায়ই আকাশের দিকে ওঠানামা করছিল। হাতে একটা জপমালা নিয়ে মন্ত্রপাঠ করছিলেন অবিরত। কোমরেও সেরকম আরেকটা জপমালা দেখা যাচ্ছে। আমরা তার সঙ্গে বাড়িটা দেখতে গেলাম। এমন তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি আমি খুব কমই দেখেছি। এটা চৌকোনা একটা দালান। এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব 5 গজের বেশি হবে না, তবে ওপরের দিকে বেশ উঁচু। ছাদটা সমতল, দেখতে একটা দুর্গের ছাদের মতো। তিনি দীর্ঘ মই বেয়ে ছাদে ওঠেন মাঝে মাঝে। দিনের নির্দিষ্ট একটা সময়ে তিনি সেখানে কোনো একটা বন্য পশুর চামড়া বিছিয়ে প্রিয় কোনো গ্রন্থ পাঠ করেন। ঘরের এক কোণে 3টে ইট দিয়ে তৈরি একটা উনুন সারাক্ষণ জ্বলতে থাকে। তাতে ভাত রান্না করেন, সাথে নিজের বাগানের কোনো একটি সবজি। কিন্তু অতিথিদের খাবার রান্নার জন্য বাইরে একটা বড় চুলা আছে।
আমরা যখন কৌতূহলের সাথে ঘুরে ঘুরে তার বাড়িটা দেখছিলাম, তিনি আমাদের আম এবং অন্যান্য সুস্বাদু কিছু ফলমূল খেতে দিলেন। কিছুক্ষণ গল্পগুজব করে আমরা তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সুহৃদয় আতিথ্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বেরিয়ে এলাম। দ্বীপ থেকে ফকিরের নৌকায় করে মূল ভূখণ্ডে ফিরে এলাম। এই নৌকায় করে ফকিরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়। পরদিন আমরা মুঙ্গেরে পৌঁছে মূল বাহিনীর সাথে মিলিত হলাম। ওরাও পৌঁছে গেছে ইতোমধ্যে। ইউরোপিয়ান ব্রিগেড তাদের জন্য রাখা একটা বড়সড় ব্যারাকে গিয়ে উঠল। সেপাইরা উঠেছে দুর্গের মধ্যে অবস্থিত তাদের জন্য নির্ধারিত কুঠিরে। গঙ্গার তীরে চৌকোনা আকৃতিতে নির্মিত দুর্গটার বের প্রায় 2 মাইলের মতো হবে। ওটার সম্মুখ ভাগ এবং পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে। ওখান থেকে বহুদূর পর্যন্ত দৃষ্টি চলে যায়। সামনের দিকে অফিসারদের বাড়িগুলো সবচেয়ে দর্শনীয়। তারপরে আছে সৈন্যদের ব্যারাক, সেগুলো একটু ঠাসাঠাসি। দালানটির বাইরের সৌন্দর্য অতুলনীয়। মসৃণ পাথর কেটে তৈরি করা দালান থেকে আলো ঠিকরে বের হচ্ছে। সাবেক নবাব মীর কাসিম আলীর পুরনো প্রাসাদটা এখনও ঝকঝকে নতুন। এটাকে কর্নেল গ্র্যান্টের বাসস্থান হিসেবে সাজানো হয়েছে। দুর্গের ভেতরে প্রবেশ করার জন্য চারদিকে কারুকার্যময় 4টা বড় বড় তোরণ আছে। এটা নবাবদের কেউ তৈরি করেছিলেন, কিন্তু যখন কোম্পানির অধিকারে আসে তখন থেকে এটাকে ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে এত বড় দালান আর একটিও নেই। এখান থেকে 1 মাইল দীর্ঘ এলাকায় নিচু সারির কিছু মলিন কুঠির আছে, যেভাবে সারা ভারতবর্ষে সাধারণ মানুষ বসবাস করে। ওখানে এক শ্রেণীর লোক রেশম উৎপাদন করে। একটু দূরে রেশম কারিগরদের বাসস্থান। এখানকার লোকেরা রান্নাঘরের তৈজসপত্র আদি তৈরিতে পারদর্শী। এরা তাদের তৈরি জিনিসগুলো আশপাশের শহরে পাঠায়, এমনকি কলকাতা এবং বাংলার অন্যান্য অঞ্চলেও সরবরাহ করে। এখানে যারা কাজগুলো করে তাকে তারা নির্দিষ্ট পেশাজীবী হিসেবে চিহ্নিত এবং বংশ পরম্পরায় এই কাজে নিয়োজিত। এরা যুগ যুগ ধরে একই জায়গায় বসবাস করে। কেউ কেউ চাহিদা বুঝে তাদের পসরা নিয়ে সেনাবাহিনীকে অনুসরণ করে। তো এই ছিল 7ম চিঠিটার। নিচে একটি ছোট ফুটনোটের মতো আছে, সেটা আমি একটু পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মোগল আমলে যে রীতিতে রাজকীয় সেনাবাহিনী একটি নগরী থেকে অন্য নগরীতে যাতায়াত করত তাদের সামগ্রিক বহর নিয়ে, ব্রিটিশ সেনাবাহিনীও সেই কায়দা অনুসরণ করেছিল ভারতবর্ষে। বলা হতো, মোগল সম্রাট যখন একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেত তখন তার সাথে যেন পুরো রাজধানীটা ভ্রমণ করত। বার্নিয়ের এবং মানুচ্চির বিবরণে মোগল সম্রাটদের বিশাল বহরের চলাচল নিয়ে কৌতূহল উদ্দীপক বিষয় পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সম্রাটের সাথে প্রায় 2.5 লাখ মানুষের একটা বহর চলছে, যেটা এক রাজধানীর সমান জনসংখ্যা। খুব ইন্টারেস্টিং একটা কথা শেষে জানতে পারলাম, যেটা আসলে আমরা যখন মুঘল আমল বা নবাবদের ব্যাপারে, রাজাদের ব্যাপারে যখন আমরা চিন্তা করি, সাধারণত এরকম কিছুই একটা চোখে ভাসে, যে বিশাল একটা বাহিনী নিয়ে তারা কোথাও যাচ্ছে। তো সেটারই একটা নোট এখানে আমরা দেখতে পেলাম। তো আজকের যে চিঠিটা, সেখানে মূলত আমরা জানতে পারলাম যে তাদের ভ্রমণের যে একটা অভিজ্ঞতা, সেনাবাহিনীর যেহেতু অনেক জায়গায় ভ্রমণ করতে হয় এবং অনেক দিন হাতে নিয়ে ভ্রমণ করতে হতো, যেহেতু আমরা এটা 17th সেঞ্চুরির কথা বলছি, সে কারণে তখনকার সময় এরোপ্লেন বা বাস গাড়ি কোনো কিছুরই অস্তিত্ব নেই। তো সে কারণে এক জায়গা থেকে, এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে কয়েকদিন লেগে যেত, অনেক লম্বা সময় লেগে যেত। তো সেটারই কিছু অভিজ্ঞতা আমরা এখানে জানতে পারছি।
আরও জানতে পারছি যে তাদের মানসিক অবস্থা সে সময় কীরকম ছিল সেটার কিছু কিছু হিন্ট আমরা এখানে পাচ্ছি। যেরকম একটা জায়গায় তারা বলেছে আশপাশের চমৎকার গ্রামগুলোর আনন্দময় পরিবেশে ভালো সময় কাটতে লাগলো। যেহেতু তাদের অনেক প্রেশারে থাকতে হয়, সেনাবাহিনীতে তারা কাজ করে, সুতরাং তাদের মাথার উপর অনেক প্রেশার থাকে। তো সেখান থেকে একটু আমার মনে হয় একটু না অনেকটাই মুক্তিদায়ী হচ্ছে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, এরকম সুন্দর পরিবেশ। তো সেনাবাহিনীরা বা যে কেউ যখন কোনো জায়গায় যায় তার আশেপাশের পরিবেশটা সুন্দর রাখতে চায় এই কারণেই, পরিষ্কার এবং সুন্দর রাখতে চায়, যাতে তার মন মানসিকতা ভালো থাকে এবং তার যে চ্যালেঞ্জেসগুলো আছে, বিশেষ করে তার মেন্টাল চ্যালেঞ্জেসগুলো, সেটা যেন ভালো মতো ফেস করতে পারে। তো সে কারণেই আমার মনে হয় এরকম সুন্দর সুন্দর আয়োজন করে থাকে বা এরকম সুন্দর জায়গায় মানুষ থাকতে পছন্দ করে। গ্রামগুলোর ব্যাপারে উনি কিছুটা বলেছেন যে এখানে পরিবেশ সুন্দর, কিন্তু তার থেকে বেশি এখানে আছে হচ্ছে যে তখনকার সিস্টেম কিভাবে চলতো, তাদের সেনাবাহিনীটা যে বিভিন্ন জায়গায় মুভ করতো, কে কার অর্ডার শুনছে, কারা সে সময় নেতৃত্বে ছিলেন। যেরকম আমরা এখানে দেখতে পাই স্কট, বেসনার্ড, আর্টিলারি কোয়ার্টার মাস্টার, এনারা অবশ্য নেতৃত্বে ছিলেন না, এনারা মূলত হচ্ছে সাপ্লাইজের কাজ করতেন। কিন্তু অন্যান্য পরবর্তী অংশে আমরা কিছু কিছু জায়গায় তাদের মেজর কর্নেল এনাদের নাম শুনে এসছি। এখন একটা জায়গায় এখানে লেখা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুঙ্গেরে পৌঁছাইতে তাদের অনেক সময় লেগে গিয়েছিল। এখানে একটা জায়গায় বলা আছে 1 মাস পথ চলার পর আমরা মুঙ্গেরের 30 মাইলের মধ্যে পৌঁছে গেলাম। যেটা আমি আপনাদেরকে আগে বললাম যে তখনকার সময় এরোপ্লেন বা কোনো রকমের ট্রান্সপোর্টেশন বলতে যে গাড়ি বা কোনো কিছু সেরকম কোনো কিছুর কোনো অস্তিত্ব ছিল না। তখন গরুর গাড়ি, নৌকা বা জাহাজ এসবই ছিল যানবাহন। তো সে কারণে এত সময় তাদের লাগতো তাদের গন্তব্যে পৌঁছতে। সেখানে গঙ্গা নদীর মাঝে একটা দ্বীপে পাথরের ওপর তৈরি ছোট একটা প্রাচীন আমলের বাড়ি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। একটা ইন্টারেস্টিং ঘটনা ওনারা বলেছেন যে একজন ফকিরের বাসা বা বাড়ি তিনি আবিষ্কার করেন, এবং শুধু তিনি না, এখানে যারা ছিলেন তার সাথে শেখ দিন মোহাম্মদের সাথে তারা দেখতে পান যে এখানে একটি পুরনো আমলের বাড়ি আছে। তো পরবর্তীতে তারা সেই বাড়িটাতে যান। সেই বাড়ির যে ডিসক্রিপশনটা সেটা আমি ন্যারেশনে অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে সেই বাড়ি থেকে একজন ফকির বাবাজি বেরিয়ে এসেছিলেন, এবং তার কাপড় কী কী ছিল, কী পরেছিলেন সেটার ব্যাপারে আমরা এখানে দেখতে পাচ্ছি। জাফরানি রঙের মসলিনের লম্বা জব্বা পায়ের গিরা পর্যন্ত বিস্তৃত জব্বা পরেছিলেন জাফরানি রঙের, সেটা আমরা এখান থেকে জানতে পারি। এবং তার চেহারার ডিসক্রিপশন যে তার মুখের দাড়ি বেশ লম্বা ছিল, বুক অবধি ঢেকে গেছে তার দাড়ি দিয়ে, এবং মাথার সাদা চুল কাঁধ পর্যন্ত নেমে গেছে, এবং তার শরীর সুগঠিত এবং হাস্যোজ্জ্বল চেহারা, এইগুলো দেখে মনে হচ্ছিল যে ভদ্রলোকের আসলে বয়স বাড়লেও তিনি আসলে বুড়ো হননি। এবং তাদের সেই ফকির বাবাজির সাথে ওনারা বেশ কিছুক্ষণ গল্পগুজব করলেন, তার সাথে কিছু সময় কাটালেন। এবং শেখ দিন মোহাম্মদ বলেছেন যে তার বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি তিনি খুব কমই দেখেছেন। এবং সেই বাড়ির একটা ডিসক্রিপশন দেওয়া আছে যে এটা চৌকোনা একটি দালান, এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব 5 গজের বেশি নয়, তবে ওপরের দিক বেশ উঁচু, ছাদটা সমতল, দেখতে একটা দুর্গের ছাদের মতো। তিনি দীর্ঘ মই বেয়ে ছাদে ওঠেন মাঝে মাঝে। দিনের নির্দিষ্ট একটি সময় তিনি সেখানে কোনো একটা বন্য পশুর চামড়া বিছিয়ে প্রিয় কোনো গ্রন্থ পাঠ করেন। ঘরের এক কোণে 3টে ইট দিয়ে তৈরি একটি উনুন সারাক্ষণ জ্বলতে থাকে, রান্নাবান্নার জন্য অবশ্যই। এবং পরে এখানে বলেওছে যে ভাত রান্না করেন এবং তার নিজস্ব বাগানের সবজি সেটাতে রান্নাবান্না করা হয়। কিন্তু অতিথিদের খাবার রান্না করার জন্য যে চুলো সেটা বাইরে এখানে বলা আছে। তো তারা বললেন যে ফকির বাবাজির সাথে তারা বেশ কিছুক্ষণ গল্পগুজব করে তারা তাদের জায়গা মতো ফেরত গেলেন, এবং পরদিন তারা মুঙ্গেরে পৌঁছে মূল বাহিনীর সাথে মিলিত হলেন। তার পাশাপাশি আরও একটা জিনিস যেখানে আমি বেশ কয়েকবার এটা বলতে শুনেছি যে গঙ্গা নদী পাশ দিয়ে বয়ে চলেছে। যে জায়গায় তারা গিয়েছিলেন গঙ্গা নদীটা তার ঠিক পাশেই ছিল। সামনের দিকে অফিসারদের বাড়িগুলো সবচেয়ে দর্শনীয়। সেই যে জায়গাটা, অফিসারদের যে বাড়িগুলো, এখানে আপনারা জানেন যে মিলিটারিতে হায়ারার্কি থাকে, তো সেই হায়ারার্কির মধ্যে অফিসারদের পজিশন খুব ওপরে, তো তাদের যে বাড়িগুলো সেটা খুব দর্শনীয় ছিল। তারপরে ছিল সৈন্যদের ব্যারাক, সেগুলো একটু ঠাসাঠাসি করে তৈরি করা।
কিন্তু দালানটির বাইরের সৌন্দর্য অতুলনীয়। মসৃণ পাথর কেটে তৈরি করা দালান থেকে আলো ঠিকরে বের হচ্ছে। সাবেক নবাব মীর কাসিম আলীর পুরনো প্রাসাদটা এখনও ঝকঝকে নতুন। এটাকে কর্নেল গ্র্যান্টের বাসস্থান হিসেবে সাজানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে বললাম যে আর্মির হায়ারার্কির কারণে উচ্চ পদে যারা আছেন তারা আরও বেটার অ্যাকোমোডেশন পেয়ে থাকেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দুর্গের একটা ডিসক্রিপশন উনি এখানে দিয়েছেন যে দুর্গের ভেতরে প্রবেশ করার জন্য চারদিকে কারুকার্যময় 4টা বড় তোরণ আছে। এটা নবাবদের কেউ তৈরি করেছিলেন, কিন্তু যখন কোম্পানির অধিকারে আসে তখন এটাকে ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এত বড় দালান নাকি সেখানে আর একটিও নেই। এবং সেখান থেকে 1 মাইল দীর্ঘ এলাকায় নিচু সারির কিছু মলিন কুঠির আছে, যেভাবে সারা ভারতবর্ষে সাধারণ মানুষ বসবাস করে। ওদের এক শ্রেণীর লোক রেশম উৎপাদন করে, একটু দূরে রেশম কারিগরদের বাসস্থান। এখানকার লোকেরা রান্নাঘরের তৈজসপত্রাদি তৈরিতে পারদর্শী। তো সেখানকার যে মানুষরা আছে সেই মানুষরা কারা, তারা কোন কাজে পারদর্শী, কী করে তারা তাদের জীবনযাপন করে, আমার মনে হয় সেটা বোঝানোর জন্যই তিনি এই কথাগুলো বলেছেন। তো সপ্তম চিঠিটাতে আমরা মোটামুটি এরকমই পাই যে তার ভ্রমণ করার সময় যে অভিজ্ঞতাগুলো হয়েছেন, তিনি কি কি দেখেছেন, সিম্পলি তিনি সেটা বলছেন। তো সপ্তম চিঠিটা এতটুকুই। পরবর্তী পর্বে আমরা অষ্টম চিঠিটা পড়ব এবং যেটা হেডলাইন আমি দেখতে পাচ্ছি, পীর পাহাড়ের অলৌকিকত্ব। আমার মনে হয় এটা একটু ইন্টারেস্টিং হবে এই চিঠিটা। আজকেরটা আমার কাছে ইন্টারেস্টিং মানে লেগেছে, কিন্তু অন্য দিন যেরকম ইন্টারেস্টিং লাগে যে খুব অ্যাডভেঞ্চারাস কিছু হবে, বা যেরকম আমরা পড়লাম যে শেখ দিন মোহাম্মদকে ডাকাত দল ধরেছিল, সেটা যেরকম এক্সাইটিং ছিল, আজকেরটা মূলত ইনফরমেশন বেসডে আপনি বলতে পারেন। যে উনি ডিসক্রিপশন দিয়েছেন যে যেই জায়গায় তিনি গিয়েছেন সেখানে কি কি দেখেছেন এবং সেগুলোর একটি বিবরণ তিনি এই চিঠিতে দিয়েছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অষ্টম চিঠিটি ন্যারেশন করব। যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।